আমি সৈকত। ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত দাস সোশিওলজি ক্লাসরুম। অনেক স্টুডেন্ট, অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেক প্রিয় মানুষদের অনেক প্রচেষ্টায় এবং তাদের অনুরোধে আমার ইউটিউব চ্যানেল নতুন ওপেন করেছি। তো সেখানে সোশিওলজি বিষয়ক নানান বক্তব্য, সোশিওলজির নানান রকম চ্যাপ্টার, সোশিওলজির নানান রকম বিষয় আমার এই ইউটিউব চ্যানেলে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করা এবং তার সাথে আপনাদের সাথে অনেক কথা বলা, বিভিন্ন রকম চ্যাপ্টার এবং বিভিন্ন রকম সোশ্যাল পার্সপেক্টিভ বা নানান কিছু শেয়ার করা হবে এই ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে প্রথম দিন। সেই প্রথম দিনে আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন বা অনেকেই বলেছিলেন এবং আমার বেশ কিছু স্টুডেন্টস এবং ওয়েল উইশার যারা আছেন, একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা আজকে বলা হয়েছে। যদিও বিষয়টা সোশিওলজির বিষয় হলেও 8 থেকে 80 সবার কাছে অত্যন্ত পরিচিত এবং প্রায় বিলুপ্ত একটি বিষয়, সেটি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বা বাংলায় যৌথ পরিবার। কারোর কাছেই অজানা নয়, কারণ জয়েন্ট ফ্যামিলি বেশ কিছু মানুষের কাছে এখনও জানা এবং তারা এখনও জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন এবং সংখ্যায় সেটি খুব কম। এবং আমাদের কাছে বা অনেকের কাছে জয়েন্ট ফ্যামিলি কিন্তু নেহাতি বইয়ের একটা চ্যাপ্টার। তো সুতরাং জয়েন্ট ফ্যামিলি কী বা কেন, এবং আমারও নানান অজানা তথ্য হয়তো আপনাদের কাছ থেকে আমি পাবো জয়েন্ট ফ্যামিলি সম্পর্কে। এই জয়েন্ট ফ্যামিলি কী, তার কি বৈশিষ্ট্য এবং তার কি সুবিধে কি অসুবিধে, সমস্ত কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। আজকের যে বিষয় জয়েন্ট ফ্যামিলি, এই জয়েন্ট ফ্যামিলি কাকে বলে? এই জয়েন্ট ফ্যামিলি কথার মধ্যেই যে একটা শব্দ আছে জয়েন্ট বা বাংলায় যৌথ, যেটি কিন্তু আজকে প্রায় বিলুপ্ত এবং দেখা যায় না বললেই চলে। এবং বেশ কিছু পরিবার এখন এই যৌথ পরিবারের ভাবধারা এবং এই যৌথ পরিবারের সমস্ত নিয়মকানুন মেনে চলে। তারা অনেক অংশেই কিন্তু কম আজকে, যেখানে যে সমস্ত ফ্যামিলি তাদের সমস্ত কিছুই, তাদের পারিবারিক সম্পত্তি থেকে শুরু করে এক হাঁড়িতে রান্না হওয়া এবং সমস্ত কিছু কিন্তু পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ, সমস্ত কিছু যৌথভাবে সম্পন্ন করে। এবং সব থেকে বড় কথা, একান্নবর্তী পরিবার। আমার একটা সিনেমার কথা মনে পড়ে, রবি ঘোষ, প্রয়াত রবি ঘোষ, তার একটা সিনেমা গল্প হলেও সত্যি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা। সেখানে কিন্তু পুরোপুরিভাবে এই জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার সেটা কিন্তু পুরোভাবে দেখানো হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু আইডিয়া এবং আমাদের আগের জেনারেশনের কাছ থেকেও যদি আমরা শুনি, জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেকাংশেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একই ছাদের নিচে বসবাস করা, যেটা জয়েন্ট ফ্যামিলির একটি অন্যতম বৈশিষ্ট্য। একই হাঁড়িতে রান্না করা এবং শুধু তাই নয়, পারিবারিক সম্পত্তির মালিকানা কিন্তু যৌথভাবে ভোগ করা। এটা দাদার ঘর, ওটা দিদির ঘর, ওটা কাকার ঘর, ওটা কাকির ঘর না, সমস্ত কিছু কিন্তু আগেকার দিনে একটা সারনেম দিয়ে কিন্তু বিবেচ্য হতো। যেমন দত্তদের বাড়ি, দাসেদের বাড়ি বা ঘোষদের বাড়ি, সেখানে কিন্তু এটি কাকার ঘর বা এটি কাকার গাড়ি। যেখানে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু একটা গাড়ি, সেটাও কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তি বিশেষের নয়, সেটা কিন্তু যৌথ পরিবারের। এবং সব থেকে বড় কথা, আগেকার দিনের যৌথ পরিবার, যারা আগেকার দিনের যৌথ পরিবারের থেকে যারা প্রত্যক্ষভাবে যারা যৌথ পরিবারের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন, তারা কিন্তু অনেকটাই ভালো জানবেন এই যৌথ পরিবারের মায়া বা এই যৌথ পরিবারের সুবিধে এবং অসুবিধে। একসাথে অনেকগুলো থালা বাসন রাখলে একটু তো খটাখটি লাগেই। যৌথ পরিবারেও নিশ্চয়ই খটাখটি ছিল, কিন্তু যৌথ পরিবারের সুবিধেও ছিল, অসুবিধেও ছিল। এই যৌথ পরিবার আমরা যদি বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্নভাবে, বিভিন্ন সোশিওলজিস্টরা বিভিন্নভাবে এই যৌথ পরিবারকে ব্যাখ্যা করেছেন। যৌথ পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো বললাম, যে পারিবারিক সম্পত্তির যৌথ অধিকার এবং বাসস্থানের পরিপ্রেক্ষিতে তাদের পিতৃবাসস্থানিক এবং কর্তৃত্বের বিচারে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে পিতৃশাসিত একটা পরিবার। যেখানে শুনেছি আমি যৌথ পরিবারের একজন হেড অফ দ্য ফ্যামিলি, যৌথ পরিবারের যিনি মাথা, যিনি যৌথ পরিবারের প্রধান, তিনি যদি কোনো আদেশ দিতেন, সেটি কিন্তু পুরো পরিবারের 8 থেকে 80 সকলে কিন্তু মেনে চলতে বাধ্য হতো। যেটি কিন্তু ভাঙন আজকে হয়ে যাওয়ার পর, সেই যে মানে যেভাবে একটা ম্যানগ্রোভ যেখানে মাটিকে আঁকড়ে ধরে থাকে, যৌথ পরিবার ব্যবস্থাতে কিন্তু সেইভাবেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি পুরো পরিবারকে আঁকড়ে ধরে থেকেছিল। অনেকাংশেই দেখা গেছে, অনেক উদাহরণ আমার কাছেও আছে, যে সেই হেড অফ দ্য ফ্যামিলি চলে যাওয়ার পর বা তিনি মারা যাওয়ার পর, যেমন মাটি যেরকম ধুয়ে যায় গাছ মরে যাওয়ার পর বা গাছ চলে যাওয়ার পর,
ঠিক সেভাবে যৌথ পরিবারে যেন সদস্যদের মধ্যে একটা বিচ্ছিন্নতা এবং যৌথ পরিবারের একটা ভাঙন, যেটা আজকে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। এই যৌথ পরিবার আগেকার দিনে তো ছিল তো বটেই, আজও যারা যৌথ পরিবার থেকে এসছেন বা যৌথ পরিবারে থাকেন তারা জানে ভাই বোন একসাথে মিলে, এবং আমি শুনেছি যে যৌথ পরিবার যদি রাত্রিরে খেতে বসতো, পাড়ার লোকে জানতে পারতো যে অমুকদের বাড়ি রাত্রিরে খেতে বসেছে, কারণ সেই যে হই হট্টগোল এবং সেই যে একটা আবেগ এবং তাদের মধ্যে যে একটা একাত্মতা, সেটা কিন্তু আজকের দিনে প্রায় অচল বললেই চলে। সেখানে যৌথ পরিবার আলোচনা যখন হচ্ছেই, যৌথ পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট না বললেই নয়, সেটা হচ্ছে বৃহৎ আয়তন। বৃহৎ আয়তন মানে যেটা আমরা দেখি যে একান্নবর্তী পরিবার, এরকম যৌথ পরিবারও দেখা গেছে যাদের সদস্য সংখ্যা, নাম্বার অফ মেম্বার্স অফ দ্য জয়েন্ট ফ্যামিলি, সেখানে 32, 34, 40, 44 এইরকম যৌথ পরিবার কিন্তু আমার দেখা, আমরা জানি যে সেখানে কিন্তু ওই পরিবার কিন্তু একসাথে বিলং করত, এবং ভাই বোন কাকা কাকি জ্যাঠা জেঠি দাদু দাদি মানে একসাথে মিলে একটা হলে ছোটোখাটো বিয়েবাড়ির অংশে কোনো অংশে কম হতো না। সেটা আজকের দিনে আমরা যে ছোটোখাটো নেমন্তন্ন বলতে আমরা যতজনকে বুঝি, অ্যাকচুয়ালি কিন্তু জয়েন্ট ফ্যামিলি মেম্বাররা একত্রিত হলে সেরকমই বোঝাতো। এছাড়া পরের পয়েন্ট যদি বলা যায় যে অভিন্ন আবাসন এবং কৃষি নির্ভরতা এবং যৌথ সম্পত্তি সমস্ত কিছুই কিন্তু একসাথে আমাদের একটু আগেই বলা হয়েছে, যেখানে অভিন্ন আবাসন বলতে যেটা বোঝায় একই বাড়িতে থাকা, একই বাড়িতে, এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা কাকার বাড়ি, এটা জ্যাঠার বাড়ি না। যৌথ পরিবারে একটা অভিন্ন আবাসন মানে একটাই বাড়ি, বা যদি গাড়ি হতো সেটা একটাই গাড়ি, সেই অভিন্ন আবাসন কিন্তু আজকের দিনে অচল। কিন্তু যৌথ পরিবারের একটা অন্যতম বৈশিষ্ট্য যে একই বাড়ির একই ছাদের তলায় সকলের বাস, শুধু একই ছাদের তলায় বাস নয়, যৌথ পরিবারে কিন্তু যেটা দেখা যেত, যৌথ পরিবারে একই হাঁড়িতে রান্না। এবং শুনেছি আমি, এটা শোনা কথা, এবং বইয়ের পাতা আর শোনা দুটো এক হওয়াটাই স্বাভাবিক, যেখানে কিন্তু খাটের তলাতে আলু পুরো রাখা থাকতো, যেখানে তাদের এত মেম্বার, যেখানে কিন্তু আলু আমাদের মতো এই নিউক্লিয়ার ফ্যামিলির মতো 1 কিলো 2 কিলো 3 কিলো আলু নিশ্চয়ই আসতো না, এবং আম অব্দি ঝুড়িতে বা আলু পর্যন্ত, এবং সমস্ত কিছু বাজার ঘাট সমস্ত কিছুই কিন্তু লার্জ স্কেলে দেখা যেত। যৌথ পরিবারের যদি আলাদা একটা বৈশিষ্ট্য দেখা যায়, সেখানে কিন্তু ধর্মীয় ঐক্য এই মুহূর্তে বিভিন্ন জায়গায় এখনো এই প্রচলন আছে। তবে আমি আমার বাড়ির আশেপাশে যেটুকু আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটা দেখেছি, যে সন্ধে দেওয়ার যে প্রচলন, সেই সন্ধে দেওয়ার প্রচলন কিন্তু শহরাঞ্চলে কিন্তু অনেকটাই কমে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু সন্ধে দেওয়ার প্রচলন প্রায় নেই বললেই চলে। কিন্তু তবু আমি বলে রাখছি, অনেক জায়গায় আছে, নিশ্চয়ই আছে, কিন্তু বেশ কিছু জায়গায় কমে গেছে, কারণ বেশিরভাগ জায়গায় হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি, যেটা নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড সকালবেলা অফিস চলে যাচ্ছেন, রাত্রিরে ফিরছেন, ওয়াইফ সকালবেলা অফিস চলে যাচ্ছেন, রাত্রিরে ফিরছেন। সুতরাং সন্ধ্যেবেলা যে শঙ্খধ্বনি, সেই শঙ্খধ্বনি কিন্তু আজকে পাওয়া যায় না। আজকে বাড়ির আনাচে কানাচে আপনি কান রাখুন, কটা জায়গায় শঙ্খধ্বনি খুঁজে পান একটু দেখান। সেখানে কিন্তু যৌথ পরিবারে কিন্তু নিয়ম করে সেই শঙ্খধ্বনি এবং ধর্মীয় ঐক্য, শুধু তাই নয়, পায়ে আলতা পরা, এই যে আলতা পরার যে প্রচলন, যেটা কিন্তু যৌথ পরিবারের একটা অন্যতম বৈশিষ্ট্য। শালীনতা বলুন, আলতা পরা বলুন, যে কোনো সেইখানে কিন্তু আজকে এই যে একতা বা ইউনিটি, এবং আমি শুনেছি যৌথ পরিবারে কিন্তু এই দায়িত্ব অবধি ভাগ করা থাকতো, বাজার করা বা যদি বলা হয় আলতা পরানো, সমস্ত কিছু। আমি কথাই বলছি অ্যাজ এক্সাম্পল, যে 3 ছেলে, বড় ছেলে সোমমঙ্গল বাজার যাবে, বুধ বৃহস্পতি মেজো ছেলে বাজার যাবে, শুক্র শনি ছোট ছেলে বাজার যাবে, রোববার একটা দিন যেখানে হেড অফ দ্য ফ্যামিলি তিনি বাজার যাবেন। এবং আলতা পরানোরও কিন্তু একটা নিয়ম ছিল, প্রথম সপ্তাহে আলতা পরাবে বড় বউ, দ্বিতীয় সপ্তাহে শাশুড়ি মাকে আলতা পরাবে মেজো বউ, তৃতীয় সপ্তাহে ছোট বউ। এইভাবে একটা সাইক্লিং ওয়েতে সেই আলতা পরানোর প্রচলনও ছিল, যেটা কিন্তু আজকের দিনে প্রায় নেই বললেই চলে। এবং যৌথ সম্পত্তি শুধু নয়, কৃষি নির্ভরতা শুধু নয়, যদি বলা হয় ব্যবসা নির্ভরতা, সেটাও হবে। ওই একটা চাষ জমি বা একটা দোকান, সেই দোকান থেকে কিন্তু ছেলেদের পড়াশুনো, তার নিজের চিকিৎসার খরচ, সংসার খরচ থেকে শুরু করে তার বৌমাদের, তখন তো বিউটি পার্লার নয়, নানান রকম নিজের ব্যক্তিগত খরচা থেকে শুরু করে এভরিথিং, বাড়ির মেনটেন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু ওই একটা চাষ জমি বা একটা দোকান থেকেই কিন্তু এসছে। তখনকার দিনে কিন্তু বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে ইঞ্জিনিয়ার, মেজর ছেলে লয়ার, এরকম নয়, একটা জীবিকা। এবং একটা জীবিকা মানে একটা কৃষি নির্ভরতা বা ব্যবসা নির্ভরতা, যেখান থেকে কিন্তু পুরো ফ্যামিলিটা, পুরো পরিবারটা সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রিত হতো, পরিবারটা চলতো কিন্তু একটা জায়গাকে কেন্দ্র করেই। এবং যৌথ পরিবারে যদি বলা যায় সাংস্কৃতিক জীবনের সুস্থিতি, কিছুক্ষণ আগে আমি বললাম
ড্রেস কালচার বা ফুড কালচার এবং নিয়ম কানুন রীতিনীতি, এরকম আমি দেখেছি যৌথ পরিবারে এখনও অনেক জায়গায় আছে যাদের বাড়িতে এখনও পর্যন্ত, আমি 2025 সালের জুন মাস অব্দিও যদি বলি, এখনও কিন্তু চিকেন ঢোকে না। এটাও কিন্তু একটা যৌথ পরিবারের কারণ, তখনকার যে অর্ডার, যে যৌথ পরিবারে এবং কেন কি এগুলো প্রশ্ন করার মতো সাহস তখনকার দিনে যৌথ পরিবারের সদস্যদের ছিল না যতটা আমি শুনেছি। বা আমরা যদি বলি তখনকার দিনে সম অধিকার, সমান অধিকার ও দায়িত্ব, ওর অধিকার বেশি ওর অধিকার কম সেরকম নয়, প্রত্যেক মেম্বার প্রত্যেকের কিন্তু ইকুয়াল রাইটস আছে সেই ফ্যামিলির ব্যাপারে। সেখানে সম অধিকার এবং সম দায়িত্ব, যেটা কিন্তু যৌথ পরিবারের একটা অন্যতম বৈশিষ্ট্য। চলে আসি যৌথ পরিবারের, যেটা সকলের একটা প্রশ্ন ছিল, যৌথ পরিবারের কি সুবিধা আছে কি অসুবিধে আছে। অসুবিধে যেটা সকলেরই জিজ্ঞাসা বা অনেকে আমাকে বলেছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকের মেসেঞ্জারেও আমাকে বলেছে আলোচনা করতে, যে যৌথ পরিবারের সুবিধে কি বা অসুবিধে কি। সুবিধার কথা যদি বলা যায়, প্রথম যৌথ পরিবারের যেটা সুবিধে সেটা হচ্ছে ব্যয় সংকোচ। ব্যয় সংকোচ মানে খরচাটা কমানো। কারণ বুঝতেই পারছেন, আপনি 1 কিলো আলু কিনছেন আর ওরা তো 1 কিলো আলু কিনতেন না ওনারা, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে সেটা কিনতে হতো, যেখানে কিন্তু ব্যয় সংকোচটা একটা প্রধান। শুধু আলু নয়, আমি আলুটা একটা উদাহরণস্বরূপ বললাম, আলু থেকে শুরু করে মাছ থেকে শুরু করে আম থেকে শুরু করে সমস্ত কিছু, যেখানে কিন্তু যৌথ পরিবারে কিন্তু সেটা দেখা যেত। এবং এখন যেটা আমরা পুজোর শপিং বলি, তখন কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বারদের একটা পুজোর জামা দেওয়া, ছোটো ছোটো বাচ্চারা মানে একদম অধীর আগ্রহে অপেক্ষা করতো যে পরিবারের সদস্যদের থেকে তাদের নতুন জামা তারা পুজোয় পরবে। সেটাও কিন্তু একটা দুটো নয়, সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে কেনা হতো। যেটা ব্যয় সংকোচ বলতে যেটা বোঝায় যে খরচাটা কিন্তু অনেকটা পরিমাণে নিয়ন্ত্রিত হতো। এবং যৌথ পরিবারের মেন যেটা, সেটা হচ্ছে অবকাশ যাপনের সুযোগ, যেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে কী করে পাওয়া যায়। আমি এরকম বহু নিউক্লিয়ার ফ্যামিলি দেখেছি যেখানে তারা কিন্তু বাইরে যেতে পারেন না শুধু বাড়িতে পাহারা দেওয়ার কেউ নেই বলে, সেটা শুধুমাত্র তার চাকরির ছুটি পান না বলে। কিন্তু অবকাশ যাপনের সুযোগ যৌথ পরিবারে কিন্তু প্রচুর ছিল, কারণ তাদের কিন্তু ফ্যামিলি মেম্বার, তাদের কিন্তু প্রচুর ফ্যামিলি মেম্বার ছিলেন যারা কিন্তু বাকি দিকটা সামলে নিতেন। কারণ আজকে হতেই পারে তাদের কোনো অবকাশ যাপনে, আমি কথাই বলছি, কারোর অবকাশ যাপনের কোনো সুযোগের প্রয়োজন, সেখানে অবকাশ যাপন প্রয়োজন, সেখানে কিন্তু বাকি জায়গাটা তাদের বাকি যারা রয়েছে ফ্যামিলি মেম্বার প্রচুর এবং হ্যান্ডস প্রচুর, সহযোগী মানুষ প্রচুর, তারা কিন্তু নিঃস্বার্থভাবে সেই জায়গাটি তারা সামলে দিতেন। এবং মেন যৌথ পরিবার যেটা আমরা প্রায় বলে থাকি, এবং আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, যেখানে কৃষি অর্থনীতির মেরুদণ্ড, যেটা যৌথ পরিবারের মেন লাইন। আমি যৌথ পরিবারের ক্ষেত্রে মেন হয় যৌথ পরিবার কিন্তু একজন সুনাগরিক তৈরি করে। যৌথ পরিবার সুনাগরিক তৈরি করে মানে, সুনাগরিক বলতে আমি যদি বলি, একজন ওয়েল নোন সিভিলিয়ান যিনি যৌথ পরিবার থেকেই বিলং করে, ও অমুক বাড়ির ছেলে অমুক বাড়ির মেয়ে, এই পরিচয়টাই কিন্তু প্রধান তার কিন্তু কোথাও যাওয়ার জন্য। কারণ আজকে যৌথ পরিবার, আমি যদি কথাই বলি যে কেউ যদি আজকে এসে বলেন যে আমি শোভাবাজার রাজবাড়ির নাতি কি আমি শোভাবাজার রাজবাড়ির নাতনি, সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু তার স্ট্যাটাস সেটাকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যায়। এবং সুনাগরিকের সৃষ্টি করা, তাদের ধর্মীয় বা তাদের পারিবারিক বিভিন্ন নিয়ম কানুন, তাদের পোশাক আশাক, তাদের শালীনতা, তাদের মুখের ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা সুনাগরিকের সৃষ্টি করে। এছাড়া ব্যয় সংকট ছাড়াও অর্থনৈতিক অগ্রগতির একটা সহায়ক যেখানে আমরা দেখতে পাই। আমি একটুখানি বলে রাখি, সোশিওলজিস্ট বিদ্যাভূষণ এবং সচদেব তিনি বলেছেন, ইট ইজ অ্যান এসেন্সিয়াল কন্ডিশন অফ ন্যাশনাল প্রোগ্রেস দ্যাট দ্য সিটিজেন মাস্ট অ্যাট লিস্ট গেট 2 meals a day. Joint family provides this is its members and thus enables them to devote themselves to nations and progress. তাহলে আমি আমার এই ভিডিওতেই কিছু জয়েন্ট ফ্যামিলির বৈশিষ্ট্য এবং জয়েন্ট ফ্যামিলির কিছু ডেফিনেশন সংজ্ঞা আমি দিয়ে দেবো। আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে জয়েন্ট ফ্যামিলির ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই যেটা সব থেকে বড় পয়েন্ট, যে জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেল কেন, এতই যদি বলো সুবিধে, এতই মিলে মানে আত্মীয়তা, এতই বন্ধন, তাহলে ভেঙে গেল কেন, অসুবিধে কী কী ছিল। অসুবিধার কটা পয়েন্ট খালি বলে দিই। অসুবিধার কটা পয়েন্ট, একটা আমি কথা অলরেডি ভিডিওতে বলে দিয়েছি যে একসাথে কিছু থালা বাসন রাখলে একটু খটাখটি লাগবেই। সুতরাং ঝগড়া বিবাদের সৃষ্টি যৌথ পরিবারকে কিন্তু অনেকটাই ভেঙে দিয়েছে। যৌথ পরিবারে ঝগড়া বিবাদের সৃষ্টি মানে যেখানে কিন্তু কলহ বিবাদ, পরিবারের অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে জায়ের মধ্যে অশান্তি অনেক ক্ষেত্রেই দেখা গেছে, এবং ছেলে মানে ভাইয়ের মধ্যে অশান্তি অনেক ক্ষেত্রেই দেখা গেছে। এবং এক্ষেত্রেও বিদ্যাভূষণ ও সচদেব বলেছেন, ইট ইজ দ্য হটেড দ্য কোয়ারেলস উইদিন দ্য স্পেশালি অ্যামং দ্য ফিমেল মেম্বার্স। তাহলে যৌথ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে এই যে আজকে খটামটি লাগা বা তাদের মনোভাব বা মতাদর্শের পার্থক্য হবেই।
প্রত্যেকটা মানুষ তাদের মতাদর্শ এক নয়, তাহলে তাদের মেন্টালিটি, তাদের মনোভাব, তাদের মতাদর্শের যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু যৌথ পরিবারের একটা অন্যতম অসুবিধে। এবং মেন হচ্ছে যৌথ পরিবার কিন্তু মামলা মোকদ্দমার অনেক সৃষ্টি হতো। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে তার সঙ্গে তার ভাইয়ের কোনো মনোমালিন্য হয়েছে, সে গিয়ে মামলা করে দিয়েছে ভাইয়ের নামে। হয়তো তারা যারা মামলা করেছেন তারা হয়তো অনেকদিন আগেই পরলোক গমন করেছেন, তার পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই এখনো ব্যবধানটা রয়েছে। তার পরবর্তী প্রজন্ম মানে তার পরের প্রজন্ম যারা কিন্তু সেই যে মামলা হয়েছিল তার খেসারত কিন্তু এখনো দিয়ে যাচ্ছে। 6 ভাই 6 বোন এরকম কিন্তু হতো যৌথ পরিবারে। ওই তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এরকম কিন্তু যৌথ পরিবারে হতো না। যৌথ পরিবারে কিন্তু অনেক ছেলে অনেক মেয়ে, সবার সব ক্ষেত্রে অবশ্য নয়। কেউ বলতেই পারেন যে না এগুলো ব্যতিক্রম আছে, অবশ্যই ব্যতিক্রম আছে, সব কিছুর মতোই ব্যতিক্রম আছে। কিন্তু বেশ কিছু পরিবার দেখা যায় যেখানে কিন্তু যৌথ পরিবারের ফ্যামিলি মেম্বার এবং তাদের কিন্তু ওয়ারিশন প্রচুর, যেখানে পরিবারের যে কোনো দম্পতির সন্তানদের লালন পালন এবং পড়ালেখার দায়িত্ব পরিবারই গ্রহণ করে, পিতামাতাকে বাড়তি কোনো দায়িত্ব গ্রহণ করতে হয় না। এই অবস্থায় পরিবার পরিকল্পনার ইচ্ছা বা উদ্যোগ যৌথ পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় না। যৌথ পরিবারের সদস্যদের আমি আবার বলি, যার কথা বলছিলাম সমাজতাত্ত্বিক, তার বইও আছে। আমি যদি বই আপনারা বলেন আমি বইয়ের ছবি এবং লিঙ্ক দিয়ে দেবো। বিদ্যাভূষণ ও সচদেব যিনি বলেছেন নো ইন্ডিভিজুয়াল ফিলস রেসপন্সিবিলিটি টু কন্ট্রোল প্রোক্রিয়েশন বিকজ অফ দি লিমিটেড ইনকাম অফ দ্য ফ্যামিলি। তাহলে পরিবার পরিকল্পনার পরিপন্থী আজকে কিন্তু এই জয়েন্ট ফ্যামিলির বা যৌথ পরিবারের একটা অন্যতম অসুবিধা বলা যায়। এবং এই যৌথ পরিবারের ভাঙন হয়েছে বহুদিন, আজকে থেকে নয়। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে অনেক দিন আগে থেকে, এবং আজকে তো প্রায় যৌথ পরিবার প্রায় নেই বললেই চলে। আগামী দিনে যৌথ পরিবার শুধু সোশিওলজি বইয়ের পাতাতেই থাকবে। সেখানে যৌথ পরিবার একক পরিবারে পরিণত হয়েছে। তার মধ্যেও যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন এবং আমার সঙ্গে যদি আরও কিছু বৈশিষ্ট্য, আরও কিছু সুবিধে, কিছু অসুবিধে বলতে চান, অবশ্যই আমাকে জানান, আমাকে কমেন্ট করবেন, লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। এবং কী নিয়ে ভিডিও আরও শুনতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, শুভরাত্রি।